আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা বিশেষ আলোচনা অনুষ্ঠান ইম্প্যাক্ট ইনভেস্টর। এই শব্দটা শুনে এমন একটা কথা মনে হয় যে ইম্প্যাক্ট শব্দটা, বাংলা শব্দটা হচ্ছে প্রভাবিত করা। এই প্রভাবিত করাটা আমরা সাধারণভাবে নানান বিনিয়োগের মাধ্যমে সমাজকে প্রভাবিত করা যায়, পরিবেশকে প্রভাবিত করা যায় এবং বিনিয়োগকারীর যে মুনাফা হয় সেটাকেও প্রভাবিত করা যায়। এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের স্বপ্ন একটা অসহনীয় ঋণমুক্ত সমাজ চাই। ঋণমুক্ত সমাজ চাই যে সমাজে থাকবে অনেক কম কাবুলিওয়ালা, থাকবে অনেক বিনিয়োগকারী এবং এই বিনিয়োগকারীরা যাদের বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ গ্রহীতারাও ধীরে ধীরে বিনিয়োগকারীতে রূপান্তরিত হবেন। এটাই হচ্ছে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের মূল কথা। এটা এমন একটা বিনিয়োগ যার একটা সামাজিক পরিবর্তন আনতে হবে, উন্নতি আনতে হবে, যে পরিবেশগত দিক থেকে উন্নতি আনতে হবে এবং একই সাথে বিনিয়োগকারীকে তার মুনাফা সহ টাকা ফিরিয়ে দিতে হবে এবং এই সব কিছু করতে হবে একটা প্রাতিষ্ঠানিক গভর্নেন্সের মাধ্যমে। আজকে আমাদের সাথে এই আলোচনায় আমরা 4 জন অতিথিকে পেয়েছি। আমার একদম বাম দিকে আছে আশেক নাজিম, ও এসছে অস্ট্রেলিয়া থেকে। সে ইম্প্যাক্ট এক্স অস্ট্রেলিয়া একটা প্রতিষ্ঠানের সিনিয়র পার্টনার। আমার বাম পাশে, তার পাশে আছে লরা ব্রুয়ার। লরা এসেছে নেদারল্যান্ডস থেকে। সে সোশ্যাল ফাইন্যান্স নেদারল্যান্ডের কাজ করছে। তার কাছ থেকে আমরা শুনবো তার অভিজ্ঞতার কথা। আমার একদম ডান দিকে রয়েছে ইরাদ কাউসার। ইরাদ বাংলাদেশের বিল্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছে। তার কাছ থেকে শুনবো বাংলাদেশের ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের কথা। এবং আমার ডান দিকে রয়েছে ফাই উইচাচাই। ফাই গ্লোবাল ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট। তার কাছ থেকে আমরা বিশ্বের কথাগুলো শুনবো যে বিশ্ব কীভাবে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে। ফায়ের কাছে আমার প্রশ্ন ছিল যে গ্লোবাল মুভমেন্টটা সেটা কিভাবে শুরু হয়েছিল এবং বাংলাদেশের মতো দেশগুলো কিভাবে সেই গ্লোবাল মুভমেন্টের পার্ট হতে পারছে। At the GSG, our work started 10 years ago as part of the G7, G7 meetings when the UK has its presidency, and the Prime Minister at the time bring people together from the 7 countries and decided on making a movement of impact investment. So each of the 7 countries then set up what they call an impact task force to look into what it means, impact investment. How can each of the country help to plan a national strategy on driving impact investment? How can they get people to understand more about what impact is? That work at the time, 10 years ago, was put forth, and then they decided to set up the GSG as a facilitator, as a coordinator of the 7 countries movement then. 10 years then until now, we've grown our movement and we've turned each of the impact task force into what we call the National Advisory Board for Impact Investment. So each of the National Advisory Board for Impact Investment does similar things, help to drive the conversations and help to build markets for impact investment in each of the country. And in Asia Pacific now, we have 8 national advisory boards that we are working together, and we're trying also now to make or to create more national advisory boards in other countries in Asia Pacific as well. ফাই আমাদের কাছে বলল ন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের কথা। বাংলাদেশ এই গ্লোবাল স্টিয়ারিং গ্রুপ ফর ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের 19তম দেশ হিসেবে 2018 সালে এই মুভমেন্টের সাথে জড়িত হয়েছে মেম্বার হিসেবে। সেরকমই আরেকটি দেশ হচ্ছে নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডসের যে ন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ড আছে তারাও এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টটাকে নিয়ে অনেক কাজ করে যাচ্ছে। ফাই একটা কথা বলেছে যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর মাধ্যমে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টটা নিয়ে আসা হয়, কাজটা করা হয়। সেরকম ইনস্ট্রুমেন্টের কথা বলার জন্য আমি এখন লরা, আমাদের যে বন্ধু এসছে নেদারল্যান্ডস থেকে,
তার কাছে প্রশ্ন রাখবো এবং দেখি লোরার কি মতামত। Laura, about the impact investment instruments, we just wanted to have your view about the international application or global examples, how we are using that sort of financial instruments to make sure that impact investment is doing what it is good at. I will start by saying that there are many different ways to do impact investing. So if we talk about impact investing, I think there are many instruments that would allow you to make impact and also make a financial return, including equity and debt. But there are also some more innovative, newer instruments that have developed, part of which social finance, particularly in the UK, have been involved with early days. So I'll give an example of an instrument called a social impact bond, whereby stakeholders commit to paying for outcomes when they are actually achieved in real time. So you pre-agree on which outcomes you want to achieve, and when they are achieved, those funders will pay for those outcomes. And an impact investor will put forward the working capital to start the program or the enterprise or the initiative to achieve those outcomes. So, for example, Social Finance UK has been involved back in 2008, 2009, 2010 to launch this first social impact bond in the UK to reduce the rates of offending of short-term offenders that were leaving prison, who had a very high rate of offending, and there were very few services to support this population. But these social impact bonds are now also all around the world. There are around 280 of them as of now. Including also in the Asia region. One example from India is a skills impact bond focusing on improving the quality of training provided by skilling programs and ensuring that people who get trained also find jobs and retain jobs. So it helps to shift to the outcomes of those programs. লোরা যেটা বললো যে এই যে সাধারণ মানুষের জন্য কাজ করবার জন্য সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড বলে যে ইনস্ট্রুমেন্টে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে কাজ করে যাচ্ছে, সেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত ভালোভাবে কাজ করছে সাধারণ মানুষের জীবনের উন্নতি করার জন্য, কখনো পরিবেশগত উন্নতির জন্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিনিয়োগকারীর টাকাটাও আবার মুনাফা সহ ফেরত দিচ্ছে। এরকম কিছু কাজ অস্ট্রেলিয়াতে হচ্ছে এবং আমরা আগেই বলেছি যে আজকে আমরা অস্ট্রেলিয়া থেকে পেয়েছি আশেক নাজিমকে। আশেকের কাছে আমার প্রশ্ন থাকবে, আমরা যদি একটু অস্ট্রেলিয়ার ভিউটা দেখতে পারি যে অস্ট্রেলিয়াতে কী ধরনের কাজ হচ্ছে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে, এবং এই যে তুমি রেসপন্সিবল ইনভেস্টমেন্টের কথাটা বলেছো সেটাই বা কীভাবে অস্ট্রেলিয়াতে এগিয়ে যাচ্ছে। I try to answer it with the lens of like someone who's advising the clients and also who's actually looking after a non-profit organization within Australia. So in the context of Australia, like the Australian market is about $30 billion in impact investment, which is forecasted to be about $500 billion by 2025. So that means like there's onic capital is flowing into that sector. So the reason Australia is at a very macro level, if I think about it or talk about it from that what Faye was talking about, one of the market that Australia is operating is actually market development itself. So in that context, what has happened in the last 10-15 years in Australia, a lot of impact fund has come up, so which are fund backed by your wealthy families and who had a social concern that they want to actually make a social impact into their communities that they live and believe in. So they have allocated some amount of money from the big wealth that they've created, and they've actually created investment funds that actually targets a very values aligned investments. So ওখানেই so in that context that's where the responsible investment sort of comes in. বাংলাদেশও আসলে খুব একটা যে পিছিয়ে আছে তা নয়, অস্ট্রেলিয়া যদি অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ মোটামুটি 2016 সাল থেকে এই সংগ্রামের সাথে আমরা জড়িত আছি, এই মুভমেন্টের সাথে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছি। তো যদি বাংলাদেশের চিত্রটা একটু তুলে ধরতে চাই তাহলে আমি ইরাত কাউসারের কাছে যাব, সে এক্সিকিউটিভ ডিরেক্টর বিল্ড বাংলাদেশ, যারা প্রথম ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ কাজ করে যাচ্ছে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে। ইরাদ, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের বাংলাদেশের চিত্রটা কীরকম, এবং আমরা জানি তোমার অনেকদিন ধরে ইম্প্যাক্ট অন্টারপ্রেনিউর বা ইম্প্যাক্ট উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছ, সেটারই বা কীরকম ভবিষ্যৎ বা আমরা কি দেখতে পাচ্ছি সামনে? বাংলাদেশে অন্যান্য সেক্টর বা আমরা বর্তমানে যে স্টার্টআপদের যে জোয়ারটা দেখতে পাচ্ছি সেই জায়গাটায় দেখা যায় যে আমরা ছোট ছোট স্টেপ নিয়ে এগিয়ে আসছি, বাট ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা ইম্প্যাক্টের ক্ষেত্রটাতে বাংলাদেশে
যেই স্টেপটা নেওয়া হয়েছে, যে প্রথম স্টেপটা নেওয়ার ফলে আমাদের খুব শক্তিশালী একটা ফাউন্ডেশন গড়ে উঠেছে। যখন একটা শক্তিশালী ফাউন্ডেশন থাকে তখন এটার উপর কিন্তু আমরা জানি অনেক বহুতল একটা ভবন গড়ে তোলা যায়। সো বাংলাদেশে যদি আমরা দেখি, যেমন প্রথমেই যেটা নিয়ে কাজ করা হয়েছে সেটা হচ্ছে একটা ন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ড গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেখানে আমরা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর অথবা পলিসি মেকারদেরকে একসাথে করে নিয়ে আসা হয়েছে। আমরা যদি ন্যাবের দিকে তাকাই, ন্যাবের আমরা প্রথম থেকে এখন পর্যন্ত যে 6 জন বা 7 জন আপনার চেয়ারম্যান ছিলেন, তারা প্রত্যেকেই পলিসি মেকারদের খুব গুরুত্বপূর্ণ পোস্ট থেকে এসেছেন। ফাইন্যান্স সেক্রেটারি, ইআরডি সেক্রেটারি এবং বর্তমানে যেমন বিডার চেয়ারম্যান, উনি আছেন ন্যাবের সাথে কাজ করার জন্য এবং ওনারা ভালো লিড করছেন। তারপর সেকেন্ড যদি আমরা যাই, সেকেন্ড হচ্ছে যে আমরা পলিসিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছে উইথ রিজনেবল ডেটা অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস। যেমন হ্যাঁ, এবং পলিসিগুলো হয়েছে খুবই প্রো ইনভেস্টর, বাট অ্যাট দ্য সেম টাইম এন্টারপ্রেনারদের রিকোয়ারমেন্টটাকেও ব্যাকিং দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। সেটা কীভাবে, এটা আমি তৃতীয় পয়েন্টে আসছি, বাট এই জায়গাটাতে বলে যায় যেমন পলিসির ক্ষেত্রে দুইটা খুবই ইম্পর্টেন্ট পলিসি বাংলাদেশে ডেভেলপ করা হয়েছে। সেটার প্রথমটা হচ্ছে বিদেশ থেকে যদি বাংলাদেশে কখনো কোনো ইনভেস্টমেন্ট ঢুকে, সেক্ষেত্রে 2% স্ট্যাম্প ডিউটি ছিল। এই জায়গাটাকে কিন্তু অনেক আলোচনা করে পলিসি মেকারদের সাথে কথা বলে এটাকে 0.08 থেকে 0.02%-এ নামিয়ে নিয়ে আসা হয়েছে। এবং পলিসি মেকাররাও এখানে কিন্তু অনেক উদার এবং ওনারা বোঝার চেষ্টা করছেন, এবং এতে একটা বড় সুযোগ ক্রিয়েট হয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য, হোক সেটা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট কিন্তু আসছে। সেকেন্ড যে আরেকটা পলিসি ইনফ্লুয়েন্স করা হয়েছে, ইম্প্যাক্ট ফান্ডের থ্রুতে যদি বাংলাদেশে ইনভেস্ট করা হয়, ইনভেস্টরের ক্যাপিটাল গেইনের উপর 0% ট্যাক্স, এটা অনেক বড় ইনসেন্টিভ। এবং এন্টারপ্রেনারশিপের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশে যদি আমরা আমাদের যে এক্সেলেটর প্রোগ্রামটা আছে, এটা কিন্তু আমাদের দেশে একমাত্র ডেডিকেটেড ইম্প্যাক্ট এন্টারপ্রেনারশিপ এক্সেলেটর প্রোগ্রাম, এবং এখানে আমাদের পোর্টফোলিওতে অলরেডি 163টা ইম্প্যাক্ট স্টার্টআপ আছে, যারা বোঝে ইম্প্যাক্ট কী, যারা বোঝে ইম্প্যাক্ট ফাইন্যান্সিং কী, যারা বুঝে ইম্প্যাক্ট মেজারমেন্ট কীভাবে করতে হয়, রিপোর্টিং কীভাবে করতে হয়। প্লাস তাদের সাথে কিন্তু আমরা অনেক রকম ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট টুলস নিয়েও কাজ করেছি। যেমন কোভিডের সময় আমরা তাদের সাথে ট্রায়াল দিয়েছি মাইক্রো ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের মতো একটা কনসেপ্ট। তারপর রিসেন্টলি আমরা তাদের সাথে ট্রায়াল দিচ্ছি আউটকাম বেসড ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের একটা কনসেপ্ট। এই সবগুলোই কিন্তু আমরা খুবই সুন্দরভাবে লিপিবদ্ধ করছি, রিপোর্ট তৈরি করছি, সরকারের সাথে শেয়ার করছি, আমাদের ইকোসিস্টেমের সাথে শেয়ার করছি, অন্যান্য এন্টারপ্রেনারদের সাথে শেয়ার করছি। এবং পরিশেষে আমি এই জায়গাটা একটা ছোট জিনিস দিয়ে আমি শেষ করতে চাই, যে আমাদের সিনারিওটা বলার জন্য, যে আমাদের যে এক্সেলেটর প্রোগ্রামটা আছে, ইট হ্যাজ বিন জাজড অ্যাজ দ্য বেস্ট এক্সেলেটর প্রোগ্রাম ইন সাউথ এশিয়া। ইরাজ যেটা বলল, বোঝা যাচ্ছে যে রাস্তাটা আসলে অত মসৃণও নয়, অত সুন্দরও নয়, কিছুটা সংগ্রাম দিয়েই আসতে হচ্ছে, অনেক চ্যালেঞ্জেস আছে। কিন্তু ওর কথা শুনে আরেকটা জিনিস বোঝা গেল যে অনেক অপরচুনিটিসও আছে। আমি লোরাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই চ্যালেঞ্জ এবং অপরচুনিটিসগুলোর ব্যাপারে যদি আমরা ইম্প্যাক্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা কীরকম চ্যালেঞ্জ বা অপরচুনিটি দেখব? Yeah, I think the opportunity, let's start there because that's the exciting part about impact investing and the instruments it comes with. I think it would really allow for government, private sector and the non-profit sector to work together more collaboratively and more effectively. So I think if we can combine impact with finance, you can scale up how many people you reach and how much you achieve with that. And I think there's a big opportunity for that in Bangladesh, and you're building the right ecosystem to tap that. অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যাজ এ বাংলাদেশি অস্ট্রেলিয়ান, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিস আছে বলে তুমি মনে করো? অস্ট্রেলিয়াতে আমি as the firm we look at is an Australian economic market level, but in Bangladesh we are looking at it more from a macroeconomic point of view. So that changes the view a little bit for us, especially so ওইখানে যে বাংলাদেশে যদি এসে যে বাংলাদেশের চ্যালেঞ্জেসগুলো যদি চিন্তা করি আমি, সো বাংলাদেশের যে চ্যালেঞ্জেসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে, ফর এক্সাম্পল আমি যেটা লাস্ট 2-3 বছর ধরে বুঝতেছি,
যে ইন্টেনশন দিয়ে যে একজনকে আমি নট একটা ইনস্টিটিউটকে হেল্প করব টু ক্রিয়েট সাম মোর সোশ্যাল ওয়ার্ক অর লাইক ক্রিয়েট এমপ্লয়মেন্ট ওর আরেকজনের লাইভলিহুড ক্রিয়েট করব, লাইভিং স্ট্যান্ডার্ড বাড়বে। সো ওই নলেজগুলো আরেকটু ইভলভ হতে হবে, I would say. So that's one thing. And then the second thing, or the willingness, আমার কাছে মনে হয় that at a macro level that needs to be, so this is where the private sector needs to come in, the public sector needs to come in, and also like Australian Bengalis and American Bengalis, people who lives overseas needs to sort of start coming in with our own capital expertise, because this is where impact gets created. 17 কোটি লোকের দেশ এই বাংলাদেশ, এখানে যেমন চ্যালেঞ্জেস রয়েছে তেমন এটাকে যদি আমরা সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি বা অপরচুনিটি হিসেবে ব্যবহার করতে পারি, এবং আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, তরুণ প্রজন্ম আছে, তাদেরকে যদি ব্যবহার করতে পারি, তাহলে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের মতো অস্ত্র যদি আমাদের হাতে থাকে, তাহলে এই দেশকে আটকে রাখা আরও কঠিন হবে। আমরা অলরেডি অগ্রগতির অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, আমরা আরও দ্রুত গতিতে এগোতে পারবো। আমি যদি ইরাদকে এই সম্পর্কে প্রশ্ন করি যে বাংলাদেশের এই যে 17 কোটি লোকের দেশ, এই দেশের আমাদের ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে চ্যালেঞ্জগুলো কি বা অপরচুনিটিগুলি কি? 3টা পয়েন্টে চ্যালেঞ্জগুলো নিয়ে আসি। প্রথমটা আমি বলবো যে মিসকনসেপশন অ্যাবাউট সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, নন প্রফিট অ্যান্ড ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট। আরেকটা কনসেপ্ট আসছে যে ধারণা করা হচ্ছে যে এভরি ইনভেস্টমেন্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট। Not necessarily. We have to be very cautious about the investment. There are lots of KPIs. অনেকগুলো দিকগুলো নিয়ে, environmental, social, governance, job creation, sectoral, অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা করে KPI সেট করে ইনভেস্টমেন্টটা করলেই শুধুমাত্র এটা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য করা যেতে পারে। থার্ড যে পয়েন্টটা বলবো যে হলিস্টিক পিকচার ডেভেলপ করা, যেমন কমপ্লিট একটা রিপোর্ট বা কমপ্লিট একটা মেজারমেন্ট করে একটা সিনারিও ডেভেলপমেন্ট করা যে এই ক্ষেত্রে আমাদের ইম্প্যাক্ট হচ্ছে। যেমন বাংলাদেশে একটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে, যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এইটা কিন্তু বাংলাদেশে এসেছে খুব বেশি বছর হয় না। এই সময়টায় ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে কার্যকরী একটা জিনিস হচ্ছে ইম্প্যাক্ট অডিট বা ইম্প্যাক্ট মেজারমেন্ট অ্যান্ড রিপোর্টিং। এই জিনিসটা ইন্ট্রোডিউস করাটা, এই জিনিসটা সিনথেসাইজ করা বা নলেজ শেয়ার করাটা ইজ গোয়িং টু বি এ ভেরি বিগ চ্যালেঞ্জ। এই জায়গায় হয়তো আমাদের খুব কশাসলি ছোট ছোট স্টেপে এগোতে হবে। So I think one of the obvious challenge, because you're working with so many countries in the world, is the fact that each country has different level of maturity in terms of economic markets, and so that means different level of understanding of what impact investment is. So there's a need to align understanding, definition, the know-how, and how to actually put together an instruments, or to try and work on measuring impact and drive impact transparency. For the case of Bangladesh, you guys have been working on this for the past 5 years, right? And I think you joined the National Advisory Board in 2018. You were the 19th country that joined the National Advisory Board. And so in that case, you've already developed a lot of understanding with the market, have built the market to a certain level, readiness in a way to now start to look at maybe raising or putting together an impact fund or a different mechanism that you could lead. Whereas if you look at countries like Southeast Asia, it's still very nascent. There's still a lack of understanding on impact investment, or I think Irad mentioned a little bit about the different misconceptions and the definitions of like sustainability, sustainable investment, ESG, impact. And so that is a bit of a challenge that in a way it could be an opportunity, because with us at the GSG, we kind of help creating a space for all of the advisory board and all of the key actors to come together and exchange knowledge and learning and the know-hows,
So there's a lot of opportunities for collaboration, whether it's a North-South collaboration, you can see the example in the UK where they've already developed a wholesale fund and have raised, close to 400 billion pounds, a certain type of fund of funds. And then a country like Indonesia right now is trying to put together an advisory board and is trying to develop the blended finance mechanism, which will replicate the wholesale fund that the UK does. So that North-South collaboration. But there's also a South-South collaboration. There's also a lot of ways that Bangladesh could be sharing your knowledge and how you develop your national strategy, for example, that has incorporated impact into your national strategy with countries like Thailand or Cambodia, which is still very new and also still shifting from sort of like a foreign aid market, being a grant receiving country, to a different level of maturity in that regards as well. There's a huge opportunity for a country like Bangladesh and like other countries in Asia Pacific that could collaborate and come together and remove the boundaries or the borders that we have, because there's actually a lot of similarities between the markets within Asia Pacific itself. And even if it's a different maturity level, you can still learn from each other. আমরা যদি পুরো অনুষ্ঠানটাকে একটা অংশে নিয়ে আসতে চাই তাহলে দেখব যে গ্লোবালি এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের মুভমেন্টটা শুরু হয়েছে 2013 সালে। আমরা 10 বছরে পা দিয়েছি এবং বাংলাদেশ এগিয়ে গিয়ে 2016 সালে এই মুভমেন্টের সাথে জড়িত হয়েছে এবং 2018 সালে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে ন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে জিএসজির মেম্বার হিসেবে। 10ই নভেম্বর 2016 সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সবার প্রথম পাবলিকলি বাংলাদেশে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের কথাটা জানিয়েছিলেন এবং সেজন্য এখন যে উপদেষ্টা পরিষদ আছেন, যে ন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ড ফর ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, তারা 10ই নভেম্বরকে জাতীয় ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং প্রতি বছর 10ই নভেম্বর আমরা পালন করব জাতীয় ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট দিবস। এটা একটা বড় মাইলস্টোন বাংলাদেশের মতো একটা দেশের জন্য, যারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দেশ যারা একটা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ডে ঘোষণা করেছে। বাংলাদেশ শুধু তাই নয়, বাংলাদেশ পৃথিবীর খুব গুটি কয়েক দেশের মধ্যে একটি দেশ যারা একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান করেছে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য, যেটা তারা লঞ্চ করেছে 2022 সালে এবং এখন সেটারই ইমপ্লিমেন্টেশনের কাজ চলছে এবং সেই ইমপ্লিমেন্টেশনের মাঝ থেকেই আমরা তুলে এনেছি আজকের এই ইম্প্যাক্ট ইনভেস্টার। এবং বাংলাদেশ এই বিনিয়োগটা শুরু হয়েছে, চলছে এবং আমরা সবাই আশা করব যে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে তার ইকোনমি, তার সামাজিক, তার অর্থনৈতিক, তার পরিবেশগত দিকের উন্নতিটাকে তুলে ধরতে পারবে এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশ হবে উপকৃত। আমরা সম্মিলিতভাবে সাউথ এশিয়াতে কিংবা এশিয়া প্যাসিফিকের রাষ্ট্রগুলো মিলে একটা এশিয়া ইম্প্যাক্ট ফান্ড করতেই পারি এবং এই এশিয়া ইম্প্যাক্ট ফান্ডের সবার মালিকানার আন্ডারে আমরা প্রতিটি দেশের উন্নতির জন্য এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশ সেখানে শুধু প্রতিনিধিত্বই করবে না, সেখানের লিডার হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান ইম্প্যাক্ট ইনভেস্টার। ধন্যবাদ।